তুমি কি জানো, ইতিহাসের পাতা শুধু যুদ্ধ আর রাজ্যের গল্পে ভরা নয়, সেখানে লুকিয়ে আছে আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর রহস্য। শতাব্দী আগে এক বাদশাহ তার ক্ষমতা বাড়ানোর জন্য ডেকে এনেছিল এমন এক অদৃশ্য সত্তাকে, যার শক্তি অসীম, কিন্তু বিনিময়ে দাবি করে মানুষের আত্মা। বলা হয়, সেই জিন আজও রাজপ্রাসাদের ছায়ায় ঘুরে বেড়ায়, অপেক্ষা করে তার প্রতিশ্রুত রক্তের জন্য। আজ আমি তোমাকে শোনাব সেই বাদশাহ আর রহস্যময় জিনের শিহরণ জাগানো কাহিনী, যা শুনে হয়তো তুমি রাতের অন্ধকারে আর কখনো একা থাকতে পারবে না। শোনো, তুমি কি কখনো ভেবেছ, রাজারা শুধু তলোয়ার, সৈন্য আর প্রাসাদের মালিক ছিলেন, এমন নয়? ইতিহাসে লুকিয়ে আছে কিছু অদ্ভুত সত্য, যা কেবল প্রাসাদের দেয়াল জানে। আর আজ আমি তোমাকে শোনাতে যাচ্ছি সেই সত্য, সেই বাদশাহ গল্প, যিনি নিজের ক্ষমতার জন্য বন্ধুত্ব করেছিলেন এক অদ্ভুত জিনের সাথে। এই গল্পের শুরু অনেক পুরনো এক সাম্রাজ্যে, নাম ছিল মিরাজপুর। সেই সময়ে মিরাজপুরের বাদশাহ আল আমির শাহ ছিলেন সাহসী, বুদ্ধিমান, কিন্তু ক্ষমতার জন্য অস্থির। রাজ্য বড়, সম্পদ অপরিমেয়, তবুও তার মনে এক ধরনের অপূর্ণতা, যেন কিছু একটা নেই। আর ঠিক তখনই তার জীবনে আসে সে, এক অদৃশ্য ছায়া, যার চোখ লাল অগ্নিশিখার মতো জ্বলত, যার কণ্ঠস্বর একবার শুনলে তুমি চিরজীবনের জন্য ভুলতে পারবে না। কথিত আছে, এক রাতে বাদশাহ তার গোপন প্রাসাদের ছাদে একা হাঁটছিলেন। চাঁদ ছিল অদ্ভুত লাল, আর বাতাসে ছিল গন্ধ, পোড়া ধূপ আর শুকনো রক্তের মিশ্রণ। হঠাৎ কারো কণ্ঠস্বর কানে ভেসে এলো, আমির শাহ, তুমি কি ক্ষমতার আসল স্বাদ চাও? বাদশাহ চমকে উঠলেন, কে সেখানে? নিজেকে দেখাও। কিন্তু চারদিকে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর সেই গন্ধ। তুমি কি ভাবছো এটা কেবল তার কল্পনা ছিল? না, কারণ পরের মুহূর্তে তার চোখের সামনে কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির ছায়া, মাথায় সোনালি পাগড়ি, চোখ দুটো জ্বলজ্বল করছে, আর তার গলায় ঝুলছে অদ্ভুত লিপি খোদাই করা তাবিজ। সে বলল, আমি আজরাল, বাদশাহদের রক্ষক। শতাব্দীর পর শতাব্দী আমি রাজাদের সাথে ছিলাম। আমি তোমাকে দেব সেই শক্তি, যা অন্য কারো নেই, কিন্তু বিনিময়ে তোমাকে আমাকে কিছু দিতে হবে। এখান থেকেই শুরু হয় বাদশাহ আর জিনের রহস্যময় সম্পর্ক। প্রথমে সবকিছু ভালোই চলছিল, জিন তাকে যুদ্ধ জিততে সাহায্য করল, শত্রুরা একে একে ধ্বংস হলো, রাজ্য সমৃদ্ধ হলো। কিন্তু তুমি জানো তো, জিনেরা কখনো বিনা দামে কিছু দেয় না। শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রাসাদের রক্ষীরা রাতে ছায়ার সাথে কথা বলছে, রানী মাঝরাতে চিৎকার করে জেগে উঠছে, সোনার মুদ্রাগুলো হঠাৎ কালো হয়ে যাচ্ছে। এমনকি বাদশাহ নিজেই স্বপ্নে দেখতে শুরু করলেন, এক লাল চোখওয়ালা অদ্ভুত মুখ তাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার সুড়ঙ্গে, আর সেই মুখ বলছে, সময় হয়েছে, তোমার প্রতিশ্রুতি পূরণ করো। বাদশাহ প্রথমে ভেবেছিলেন, এ তো এক স্বপ্ন মাত্র, আমি কেন ভয় পাব? কিন্তু খুব শিগগিরই বুঝলেন, এটা স্বপ্ন নয়, বাস্তব। কারণ এক সকালে প্রাসাদের পশ্চিম প্রাচীরে দেখা গেল অদ্ভুত এক চিহ্ন, কালো রঙে আঁকা, যেন লম্বা নখ দিয়ে পাথর কেটে তৈরি। রক্ষীরা বলল, হুজুর, আমরা রাতে কিছুই দেখিনি, কিন্তু সকালে উঠে দেখি এই চিহ্ন। বাদশাহ চিহ্নের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। এটা সেই একই চিহ্ন, যা তিনি জিনের গলায় ঝুলন্ত তাবিজে দেখেছিলেন। তিনি তৎক্ষণাৎ জিনকে ডাকলেন, আজরাল, তুমি এখানে কেন এসেছ? আমার রাজ্যে এই চিহ্ন কেন? মুহূর্তের মধ্যে বাতাস ঠান্ডা হয়ে গেল, আর জিনের গলা ভেসে এলো, আমির শাহ, আমি তো তোমার রক্ষক, কিন্তু এখন সময় এসেছে তোমার প্রতিশ্রুতি পূরণ করার। বাদশাহ কেঁপে উঠলেন, কোন প্রতিশ্রুতি? জিন হেসে উঠল, সে হাসি এমন, যেন মরুভূমিতে রাতের নেকড়ের হাঁক আর মানুষের আর্তনাদের মিশ্রণ। তুমি আমাকে ডেকেছিলে, তুমি বলেছিলে, আমাকে শক্তি দাও, আমি দিয়েছি। এখন আমি চাই, তোমার প্রথম সন্তান। বাদশাহ বুক ধক করে উঠল, কি, তুমি আমার সন্তান চাও? কেন? জিনের কণ্ঠস্বর গম্ভীর হল, রাজাদের রক্তে এমন কিছু আছে, যা জিনদের শক্তি বাড়ায়। আমি তোমার সন্তানকে আমার উত্তরসূরি করব। এখান থেকেই শুরু হলো এক দুঃস্বপ্ন। বাদশাহ দিনের বেলা চুপচাপ থাকতেন, কিন্তু রাত নামলেই ঘুমাতে পারতেন না। তিনি রানীকেও কিছু বলতে পারতেন না, কারণ জানতেন, যদি সে জানতে পারে, সে হয়তো সন্তান নিয়ে প্রাসাদ ছেড়ে পালিয়ে যাবে। দিন যায়, মাস যায়, রানী গর্ভবতী হল। বাদশাহ ভেতরের ভয়ে তখন চরমে। তিনি গোপনে এক বৃদ্ধ সুফি দরবেশকে ডাকলেন, যিনি বহু বছর ধরে জিনপরি তাড়ানোর বিদ্যা জানেন বলে লোকমুখে প্রচলিত ছিল।
দরবেশ বাদশাহ কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। হুজুর, জিনকে একবার যদি প্রতিশ্রুতি দেওয়া হয় তা ভাঙা যায় না। তবে এক উপায় আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। বাদশাহ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি উপায়? দরবেশ ধীরে ধীরে বললেন, জিনকে তার নিজের জগতে বন্দি করতে হবে। বাদশাহ কপালে ঘাম জমল। জিনের চোখে তখন কি ভয়াবহ দৃশ্য থাকবে! তিনি কি সাহস করে তাকাতে পারবেন? কিন্তু সন্তানের জন্য তাকে করতেই হবে। রাত তখন গভীর। প্রাসাদের দেয়ালে আগুনের মশাল জ্বলছে, কিন্তু বাতাস এত ঠান্ডা যে শিখা কেঁপে কেঁপে উঠছে। বাদশাহ মনে হচ্ছিল আজরাল হয়তো আশেপাশেই আছে, নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের পেছনে। দরবেশ তাকে সাবধান করে দিয়েছিলেন, যেদিন চাঁদ লাল হবে সেদিন সে আসবে সন্তান নিতে। ওই রাতেই তুমি তার চোখের গভীরে তাকিয়ে নাম জানতে হবে। অবশেষে সেই রাত এলো। আকাশে এক লাল চাঁদ, যেন রক্তের গোলা। বাতাসে পোড়া ধূপের গন্ধ আরও তীব্র, আর প্রাসাদের প্রতিটি ছায়া যেন জীবন্ত। হঠাৎ এক গর্জন, যেন পাহাড় ভেঙে পড়ল। প্রাসাদের সোনালি দরজা ভেঙে ঢুকে এলো বিশাল কালো ধোঁয়ার ঝড়, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো আজরাল। তার চোখে আজ এক অদ্ভুত ক্ষুধা, যেন শত শত বছর অপেক্ষা করেছে এই মুহূর্তের জন্য। আমির শাহ, সময় হয়েছে। তোমার সন্তান কোথায়? বাদশাহ দাঁত চেপে বললেন, আজরাল, তুমি প্রতিশ্রুতি চাও, পাবে। কিন্তু তার আগে আমি তোমার চোখের দিকে তাকাতে চাই, যেন তোমাকে শেষবারের মতো মনে রাখতে পারি। জিনের ঠোঁটে বিকৃত হাসি ফুটল। দেখো, কিন্তু সাবধান, আমার চোখে তাকালে তোমার প্রাণ কেঁপে উঠবে। বাদশাহ ধীরে ধীরে তার দিকে তাকালেন। প্রথমে তিনি শুধু লাল আলো দেখলেন, কিন্তু ধীরে ধীরে আলোর গভীরে যেন অন্ধকারের ভেতর খোদাই করা অদ্ভুত লিপি। আর হঠাৎ সেই লিপি মিলে তৈরি হলো এক শব্দ, আজমুল খালিদ। বাদশাহ কেঁপে উঠলেন, এটাই জিনের আসল নাম। কিন্তু আজরাল সেটা বুঝে ফেলল, তার চোখে হিংস্র আগুন জ্বলে উঠল। তুমি সাহস করলে, আমার নাম জানলে, এখন তুমি বাঁচবে না। বাদশাহ দ্রুত তার হাতে থাকা তাবিজ তুলে ধরলেন। এটা সেই তাবিজ যা দরবেশ তাকে দিয়েছিল। তিনি জোরে চিৎকার করলেন, আজমুল খালিদ, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এই মুহূর্তে তোমার জগতে ফিরে যাও, আর কখনো এই রাজ্যে পা দেবে না। প্রাসাদ কেঁপে উঠল, দেয়াল ভেঙে ধুলো উড়তে লাগল। আজরাল যন্ত্রণায় চিৎকার করছে, তার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে ফিসফিস করে বলল, আমির শাহ, তুমি ভেবেছ আমি শেষ? আমি ফিরে আসব, তোমার বংশের শেষ সন্তান নিতে। ধোঁয়া মিলিয়ে গেল, প্রাসাদে আবার নীরবতা। কিন্তু বাদশাহ জানতেন, এটা শেষ নয়, এটা কেবল শুরু। বছর কেটে গেছে, আমির শাহ বৃদ্ধ হয়ে গেছেন, তার মাথার চুলে সাদা ছাপ পড়েছে। রাজ্যে শান্তি ফিরে এসে